ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তালিকাভুক্ত কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক আসামের বৃহত্তম জাতীয় উদ্যান। সারা বিশ্বে যত একশৃঙ্গ গন্ডার আছে তার প্রায় 2/3 বসবাস করে আসামের কাজিরাঙ্গা ন্যাশনাল পার্কে। তবে আমরা এই গন্ডারের দেশে এসে পড়েছিলাম হাতির কবলে। সেই ঘটনাও আজ আপনাদের বলবো। গুড মর্নিং। আজকে গুয়াহাটিতে আমাদের তৃতীয় দিন। তো আজকে আমরা গুয়াহাটি থেকে চলে যাব কাজিরাঙ্গাতে। রেড বাস থেকে আমরা কালকে বাসের বুকিং করেছি, সেই বাসে করে যাব কাজিরাঙ্গা। আমাদের বাস আছে খানাপাড়ার থেকে। এই খানাপাড়ার বাস পেয়ে গেছি। গুয়াহাটি থেকে কাজিরাঙ্গা যাওয়ার সব বাসই আইএসবিটি স্ট্যান্ড থেকে ছেড়ে খানাপাড়া হয়ে কাজিরাঙ্গা যায়। পল্টন বাজার থেকে খানাপাড়া যাওয়াটাই সুবিধাজনক। খানাপাড়া বাস স্ট্যান্ড চলে এসেছি। তো পল্টন বাজার থেকে সময় লাগলো 25 মিনিট মতো। ভোরবেলা বলে রাস্তা ফাঁকা ছিল, আর ভাড়া নিল 20 টাকা করে। আমাদের বাস চলে এসছে। এই বাসে করে আমরা যাবো আজকে কাজিরাঙ্গা। এই আমাদের সিট 11-12 নম্বর। ত্রিশূল ট্রান্সপোর্ট সার্ভিসের এই বাসটি বেশ ভালো। বাসের এক পাশে 2 জন ও অন্য পাশে 1 জন বসার সিট আছে। রেড বাস থেকে আমি এই বাসের বুকিং করেছিলাম। বাসের ভাড়া পড়েছিল 550 টাকা করে। মাঝখানে একবার বাস থামতেই ব্রেকফাস্ট করে নিলাম। গুয়াহাটি থেকে কাজিরাঙ্গার দূরত্ব 216 কিলোমিটার। বাসের সময় লাগে 4 থেকে 5 ঘন্টার মতো। তো আমাদের বাস এখানে আমাদের নামিয়ে দিল একবারে কাজিরাঙ্গা গেটের সামনে। তো সকাল 7টায় আমাদের ওখান থেকে ছেড়েছিলাম, আর এখানে পৌঁছালাম 11টার সময়। তো 4 ঘন্টার মধ্যে এখানে চলে এলাম। এখানে আসাম ট্যুরিজমের একটা সুন্দর থাকার জায়গা আছে, অরণ্য ট্যুরিস্ট লজ। আজ আমরা সেখানেই থাকব। এই মেন রোড থেকে দূরত্ব প্রায় 1 কিলোমিটার মতো হবে। হাতিকুলি টি এস্টেটের মধ্যে দিয়ে রাস্তা। চা বাগান দেখতে দেখতে হেঁটেই চলে এলাম। আমরা ছিলাম দোতলার 206 নম্বর রুমে। রুমটা বেশ বড় ও পরিষ্কার পরিচ্ছন্ন। একটা সুন্দর ব্যালকনিও আছে রুমের সাথে। নিচে ডাইনিংয়ে তাড়াতাড়ি লাঞ্চ সেরে বেরোলাম সাফারির উদ্দেশ্যে। আজকে আমরা জঙ্গল সাফারিটা করব। তো 2টো থেকে সাফারি পারমিশন দেওয়া শুরু হয়। কাজিরাঙ্গাতে প্রতিদিন 2বার করে জিপ সাফারি করানো হয়, সকালে 7:30 থেকে ও দুপুরে 2টোর থেকে। মোট 4টি রেঞ্জে এই সাফারি করানো হয়। আমরা জিপ সাফারি করেছিলাম সেন্ট্রাল বা কোহরা রেঞ্জে। এখানে শেয়ারে সাফারি করার ব্যবস্থা নেই, তবে আমরা এখানে আরও একটা ফ্যামিলি পেয়ে গেছিলাম। 4 জনের এই জিপ সাফারির খরচ পড়েছিল 3200 টাকা। পারমিশন নেওয়ার পর আমাদের গাড়ি এগিয়ে চলল মিহিমুখ এন্ট্রি পয়েন্টের দিকে। তো আমাদের গাড়ি এসে পৌঁছালো একদম কাজিরাঙ্গা পার্কের যে এন্ট্রি, সেই এন্ট্রি গেটের সামনে। এখানে ওই পেপারসগুলো চেক করা হচ্ছে। তো আমরা প্রবেশ করছি মিহিমুখ প্রবেশদ্বার দিয়ে। সাফারির শুরুতেই দেখতে পেয়ে গেলাম এক পাল হরিণ। এই ফরেস্ট সাফারির শুরুটাই হচ্ছে হরিণ দিয়ে। প্রচুর হরিণ দেখতে পাচ্ছি এখানে। দেখুন এইরকম হরিণ কিন্তু প্রচুর আছে। একেবারে সামনে চলে এসছে হরিণগুলো। হরিণগুলোর থেকে চোখ ফিরিয়ে সামনে তাকাতেই অবাক হয়ে গেলাম। একেবারে সামনে রাস্তার উপর একটা একশৃঙ্গ গন্ডার। সামনে দেখুন রাইনো দেখতে পেয়েছি। দেখুন রোড ক্রস করছে রাইনোটা। সাফারির শুরুতেই এত সামনে থেকে একশৃঙ্গের দেখা পেয়ে যাব ভাবতেই পারিনি। সাফারি শুরুতেই দেখতে পেয়ে গেলাম একশৃঙ্গ গন্ডার। সারা বিশ্বে যত একশৃঙ্গ গন্ডার আছে তার 2/3 এই কাজিরাঙ্গাতেই থাকে, তাই এত সহজে প্রথমেই দেখতে পেয়ে গেলাম।
জঙ্গলের মধ্যে অ্যানিমেল স্পট করাটাই বেশ কঠিন, গাছপালার মধ্যে একেবারে মিশে আছে। আমাদের 10 মিনিট মতো সাফারি হয়ে গেল। এর মধ্যে প্রচুর হরিণ দেখতে পেয়েছি আর গন্ডার দেখেছি একটা। জলের মধ্যে কুমিরের খোঁজ করতে করতে দেখতে পেলাম এই মনিটর লিজার্ড বা গোসাপটিকে। মিলেগা না? ওই দূরে দেখুন দেখা যাচ্ছে বন্য মহিষ, তো এটা অনেকটা দূরে আছে। আর একটা রাইনো দিক গিয়া, ও দেখিয়ে ও রাইনো হ্যাঁ না? ওই দূরে দেখুন আরেকটা গন্ডার দেখা গেছে জলের মধ্যে। 1905 সালের 1 জুন 12টি গন্ডার নিয়ে কাজিরাঙ্গা প্রপোজ রিজার্ভ ফরেস্ট গঠিত হয়। বর্তমানে 2022 সালের সেন্সাস রিপোর্ট অনুযায়ী কাজিরাঙ্গাতে একশৃঙ্গ গন্ডারের সংখ্যা হল 2613টি। কাজিরাঙ্গা হচ্ছে আসামের সবথেকে বড় ন্যাশনাল পার্ক আর এটি ভারতবর্ষের 15th লার্জেস্ট। ভারতবর্ষে মোট 106টি ন্যাশনাল পার্ক আছে, তার মধ্যে 7টি রয়েছে এই আসামেই। हम तो आज 15 साल से आ रहा हूँ टाइगर में। सीजन में 4-5 बार सफारी करता है, लेकिन आज तक 2 बार ही दिखा है टाइगर। अच्छा, बहुत बार सफारी कर लिया था। हाँ यहाँ पर 4 जोन है ना? हाँ 4 जोन है। तो सबसे अच्छा साइटिंग कहाँ पर मिला था? कोहरा में ही है। ये वाला कोहरा में? वाला नहीं है। यहाँ पे सबसे अच्छा दिखता है। हाँ এই কাজিরাঙ্গাতে আপনার সাফারির জন্য টোটাল 4টে জোন আছে। এটা হচ্ছে সেন্ট্রাল জোন বা কোহরা, এছাড়াও আছে ওয়েস্টার্ন জোন যেটাকে বলা হয় বাগোরি রেঞ্জ, আর আছে ইস্টার্ন জোন বা আগ্রাতলি, আর আছে বুড়া পাহাড় রেঞ্জ। এই 4টে রেঞ্জ থেকে সাফারি করা হয়, তবে শুধুমাত্র সেন্ট্রাল জোন এবং ওয়েস্টার্ন জোনে এলিফ্যান্ট সাফারির ব্যবস্থা আছে, বাকিগুলো থেকে জিপ সাফারি শুধুমাত্র করানো হয়। তো এখানে যে এই বড় বড় ঘাসগুলো দেখছেন এগুলো হচ্ছে এলিফ্যান্ট গ্রাস, এগুলোকে এলিফ্যান্ট গ্রাস বলা হয়। शिकार कर रहा है। कौन सा साल में दिखा था? वो 2018 में हुआ। 2018 में यहाँ पर टाइगर दिखा था। अच्छा अच्छा, तो शिकार करता हुआ टाइगर दिखा था हमको। हाँ शिकार करते हो। তো এই দাদা এখানে নিয়মিতই আসেন, প্রচুর এখানে সাফারি করেছেন। উনি 2018 সালে একটা বাঘ দেখেছিলেন এখানে। টাইগার ট্র্যাক করার জন্য এখানে সেন্সারও লাগানো আছে। সজাগ দৃষ্টি রেখে এবার চলতে থাকলো বাঘের খোঁজ। আমাদের গাড়ির চালক দীপঙ্কর জানালো সামনেই ডাফলং টাওয়ার, 2 দিন আগেই ওখানে একটা বাঘের দেখা পেয়েছিল। এটা শোনার পর আমাদের উত্তেজনা বেশ বেড়ে গেল। এখানে এসে শুনলাম আজ এখানে এখনো বাঘের দেখা পাওয়া যায়নি। ওয়াচ টাওয়ারের ওপর থেকে দূরে দেখা গেল কয়েকটি ওয়াইল্ড ওয়াটার বাফেলো। একবার তীক্ষ্ণ দৃষ্টিতে চারপাশটা দেখে নিয়ে নিচে নেমে এলাম। এরপর বাঘ দেখার জন্য আমরা জঙ্গলের আরো কোর এরিয়ার মধ্যে প্রবেশ করলাম। চারিপাশে সজাগ দৃষ্টি রেখে আমাদের জিপ এগিয়ে চলেছে জঙ্গলের আরো গভীরে। গাছপালা ও ঝোপের মধ্যে মুভমেন্ট হলেই দাঁড়িয়ে পড়ছিলাম। এখানে দেখুন এই যে গাছের মধ্যে নখের আঁচড়গুলো দেখছেন, এগুলো কিন্তু বাঘের। বাঘ এইভাবে তার এলাকা নির্দিষ্ট করে। আমরা এখন আছি গভীর জঙ্গলে, বাঘের এলাকাতেই। এখানেও কিছুক্ষণ অপেক্ষা করলাম, ভাবছিলাম যদি এই বন্য মহিষটিকে বাঘ অ্যাটাক করে। এই বনমোরগটা দেখুন, আবারও পাশের ঝোপের মধ্যে নড়াচড়া লক্ষ্য করায় আমরা সজাগ হয়ে গেলাম। তবে কাছে যেতেই দেখলাম ওটা একটা হরিণ। এরপর সামনে এগোতেই ঘটে গেল বিপত্তি। সামনে দেখি আমাদের রাস্তা আটকে রেখেছে 10 থেকে 12টি বন্য হাতির একটা দল। ধুলো উড়িয়ে তারা বিরক্তি প্রকাশ করছে। আমাদের ড্রাইভার জানালো সঙ্গে বাচ্চা থাকলে হাতিরা কিন্তু বেশ সেন্সিটিভ, বিপদের আশঙ্কা দেখলেই তারা কিন্তু আক্রমণ করে, তাই এই সময় চুপচাপ গাড়িতে বসে থাকাটাই শ্রেয়। এইভাবে কিছুক্ষণ রাস্তা আটকে রেখে তারা চলে গেল
জঙ্গলের গভীরে। আমরাও হাঁপ ছেড়ে বাঁচলাম। হাতিগুলো চলে যেতেই আমরাও গভীর জঙ্গল ছেড়ে বেরিয়ে এলাম। এই যাত্রায় হয়তো আর বাঘের দেখা মিলল না। ফেব্রুয়ারি মাস, বেলা ঝুপ করে গড়িয়ে অন্ধকার নেমে আসতে লাগলো জঙ্গলের বুকে। আর কিছুক্ষণ, এরই মাঝে আরও যা কিছু দেখে নেওয়া যায় আর কি। জঙ্গলে কিন্তু যেখানে সেখানে জিপ থেকে নামার পারমিশন নেই, শুধুমাত্র এই ওয়াচ টাওয়ারগুলোর সামনে গাড়ি থেকে নামা যায়। আজকের এই সাফারিতে দারুণ কিছু মুহূর্ত সঙ্গে নিয়ে ফিরে চলেছি। আপনারাও যদি কাজিরাঙ্গা বা অন্য কোথাও সাফারি করে থাকেন তবে তার অভিজ্ঞতা কমেন্ট করে অবশ্যই জানাবেন। এটাকেই সামনে থেকে দেখা বাকি ছিল। আমাদের সামনে রাস্তার উপর একটা বুনো শূকর বা ওয়াইল্ড বোর। শেষ মুহূর্তেও আমাদের অ্যানিম্যাল সাইটিং শেষই হচ্ছিল না। সামনেই দেখুন কয়েকটা ওয়াইল্ড ওয়াটার বাফেলো। শেষবারের মতো আরও একবার থামতেই হলো। একশৃঙ্গ গন্ডার দিয়েই কাজিরাঙ্গা সাফারি শুরু করেছিলাম, তাই আমাদের বিদায় জানাতো হাজির একশৃঙ্গটি। শেষ হলো আমাদের আজকের সাফারি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকে আমরা সাফারি যার সঙ্গে করলাম দীপঙ্কর ভাই আমাদের দারুণভাবে ঘুরিয়েছেন। মানে দুপুর 2টোর থেকে শুরু করে একেবারে 5টা পর্যন্ত, মানে 3 ঘন্টা পুরো ঘুরিয়েছেন। অন্য কেউ এখানে এতটা ভালোভাবে ঘোরাবে বলে সন্দেহ আছে। তো আপনারা যখনই আসবেন ওনার সাথে ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি, ওনার সাথে একদম কন্ট্যাক্ট করে তারপরে আসবেন, খুব ভালোভাবে ঘুরিয়ে দেবেন। काजीरंगा आने से मुझे कांटेक्ट करना, अच्छी तरह से दिखाऊंगा। मेरा नंबर है 8638162828। थैंक यू सर। টাটা, বাই বাই, বাই বাই। এই তো